আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রথম পত্রের অধ্যায় ৩ অর্থের সময় মূল্য এই অধ্যায়টির তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব। আমরা আমাদের বিগত ক্লাসে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সম্পর্কে আমরা পড়েছি। আমরা আজকে এই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুর প্রথম টপিক হচ্ছে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য। কি কি পার্থক্যগুলো আছে এই অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে, এই বিষয়টি আমরা আজকে দেখব। তাহলে চলো আমরা পার্থক্যের ক্ষেত্র এবং এটার বর্ণনাগুলো দেখে নিই। অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের পার্থক্যের প্রথম পার্থক্যটা দেখো, সংজ্ঞা। ভবিষ্যতে প্রাপ্ত নির্দিষ্ট পরিমাণ অর্থের আজকের মূল্য হলো বর্তমান মূল্য। আমরা যেমন বিগত ক্লাসগুলোতে নির্ণয় করেছিলাম ৫ বছর পরে ১০,০০০ টাকা যে আমরা পাবো, ওটার আজকের মূল্য আমাদের কাছে কত। এই যে ভবিষ্যতে যে অ্যামাউন্টটা আমরা পাবো, একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট, ওইটার আজকের যে মূল্য বহন করে সেটা হবে অর্থের বর্তমান মূল্য। এবার আসো তাহলে ভবিষ্যৎ মূল্যটা কি পড়েছিলাম আমরা? বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করলে মেয়াদ শেষে যে পরিমাণ অর্থ পাওয়া যাবে তাকে ভবিষ্যৎ মূল্য বলে। অর্থাৎ আমরা এটা তো বিগত ক্লাসগুলোতে দেখেছি যে আমাদের আজকের যে টাকাটা আমাদের কাছে থাকবে, মনে করো আজকে তোমার কাছে ১০,০০০ টাকা আছে। এই ১০,০০০ টাকা নির্দিষ্ট পরিমাণ, এই ১০,০০০ টাকাকে আমরা বললাম কি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ। এই নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে, মনে করো এই ১০,০০০ টাকা তুমি ১০% সুদের হারে ৫ বছরের জন্য একটা প্রকল্পে তুমি বিনিয়োগ করলা, বা ৫ বছরের জন্য একটা ব্যাংকে তুমি সঞ্চয় হিসেবে রাখলা। তাহলে এই যে তুমি নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করলা, মেয়াদ শেষে বিনিয়োগ করলা, এই যে মেয়াদ ৫ বছর আমি বললাম, মেয়াদ শেষে যেই পরিমাণ অর্থটা তুমি পাবা সেটাকে বলা হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য সম্পর্কে বুঝতে পারলাম। আমরা নির্দিষ্ট পরিমাণ অর্থ যখন নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করব, তখন আমরা ওই অর্থটা মেয়াদ শেষে আমরা যে পরিমাণ অর্থটা পাবো সেটা হবে আমাদের কাছে অর্থের ভবিষ্যৎ মূল্য। ঠিক আছে? তাহলে দেখো সূত্রের মধ্যে কি পার্থক্য আছে। অর্থের বর্তমান মূল্য নির্ণয় করি আমরা কোন সূত্র দিয়ে? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস i এর পাওয়ার n। হ্যাঁ, এখানে এন আই কি, আই বলতে কি বোঝানো হবে? সুদের হার। এন হচ্ছে কি? মেয়াদ। দেখো আমরা এখন যে টপিকটি পড়ছি অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের পার্থক্য, এই টপিকটা আসলে আমাদের প্রয়োজন হবে যখন আমরা ক বা খ আনসার করব, যা বা অথবা আমাদের এমসিকিউতে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর করব, তখন আমাদের এটা প্রয়োজন হবে। ঠিক আছে? আর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্রটা কি আমরা পড়েছি? এগুলো আমরা গত ক্লাসে পড়েছি, আমরা অঙ্ক করেছি। কি ছিল? ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i এর পাওয়ার n। i এর পাওয়ার n মানে এখানে কি? মেয়াদটাকে বোঝানো হচ্ছে। এবার আসো ৩ নাম্বার পার্থক্য। ৩ নাম্বার পার্থক্য কি আছে? সময়ের সাথে সম্পর্ক। সময়ের সাথে সম্পর্ক কোনটা? সময় বলতে এটা কোনটা বোঝাচ্ছে? মেয়াদ, বা মেয়াদের সাথে সময় বা মেয়াদের সাথে কি সম্পর্ক? এই যে আমরা সূত্রে যে n টা পড়েছি, এই n এর সাথে বর্তমান মূল্যের কি সম্পর্ক সেটা। সময় যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে। এই যে তোমরা সূত্রেই দেখতে পাচ্ছ, যেহেতু এখানে ডিভাইডেড বাই দি 1 প্লাস i এর পাওয়ার n আছে, তার মানে যত সময় বেশি হবে তোমার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ যত তুমি দেরিতে পাবা, এইটার মানে কি? সময় যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে। এটার মানে হচ্ছে ওই যে ১০,০০০ টাকা আমরা কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিয়েছিলাম, এই ১০,০০০ টাকা যত দেরিতে আমরা পাবো তত এটার বর্তমান মূল্যটা কম হবে। হ্যাঁ, n এর মান যত বাড়বে তাহলে কি হচ্ছে? বর্তমান মূল্যটা তত হ্রাস পাবে। আবার অপরদিকে দেখো, ভবিষ্যৎ মূল্যে কি হচ্ছে? সময় যত বেশি হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে। এখানে দেখতেই পাচ্ছ যে প্রেজেন্ট ভ্যালু কে ইনটু 1 প্লাস i এর পাওয়ার n দেওয়া হচ্ছে। এই সূত্রের মাধ্যমেও কিন্তু বিষয়টা আমরা মনে রাখতে পারবো যে আমি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ যখন একটা নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করছি, যত দেরিতে আমি এই অর্থটা পাবো তত এই ভবিষ্যৎ মূল্যের যে অ্যামাউন্টটা ওই বৃদ্ধি পাবে।
4 নম্বর পার্থক্য কি আছে দেখো, পদ্ধতি। পদ্ধতিটা কি, যে আমরা কোন টেকনিকটা আমরা ইউজ করছি বর্তমান মূল্য নির্ণয় করার জন্য। দেখো, বর্তমান মূল্য নির্ণয় করার যে কৌশল বা পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি ওটার নাম কি, ওটাকে বলা হয় কি বাট্টাকরণ পদ্ধতি। ঠিক আছে। অপরদিকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে বলা হবে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। আশা করি এই 4টা পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী পার্থক্যটা একটু খেয়াল করি। পরবর্তী পার্থক্যের ক্ষেত্রে কি আছে, সুদের হারের সাথে সম্পর্ক। এই যে বর্তমান মূল্য, এটার সুদের হারের সাথে কি সম্পর্ক আছে। দেখো, সুদের হার যদি বৃদ্ধি পায় পেলে বর্তমান মূল্য হ্রাস পায়। ঠিক আছে। অর্থাৎ যখন আমরা এটা সূত্রেও দেখেছি, ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই ওয়ান, এটা আমরা সূত্রেও দেখেছি 1 প্লাস আই পাওয়ার এন। ঠিক আছে। এই যে আমরা এখানে যে সূত্রটা আমরা দেখলাম, এখানে কি আছে, সুদের হারটা আমরা দেখতে পাচ্ছি নিচে আছে। হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। তাহলে এখানটা দেখেও আমরা কিন্তু এখানে বুঝতে পারছি যে এই আয়ের মানটা, সুদের হার বা আয়ের মানটা যখন বৃদ্ধি পাবে তখন কি হবে, এই প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্যটা হ্রাস পাবে। তাহলে এই সুদের হার এবং বর্তমান মূল্যের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান, ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। আর ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে তাহলে কি হবে দেখো তো, সুদের হার বৃদ্ধি পেলে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে। এই আয়ের মানটা যত বৃদ্ধি পাবে আমাদের ভবিষ্যৎ মূল্য তত বৃদ্ধি পাবে। আমাদের পরবর্তী পার্থক্যর বিষয়বস্তু কি আছে দেখো তো, পরিমাণ। হ্যাঁ, বর্তমান মূল্য সর্বদা ভবিষ্যৎ মূল্য থেকে কম হয়। এটা তো আমরা জানি, আমরা অঙ্ক করেছি, করে দেখেছি যে যেহেতু এটা বাট্টাকরণ পদ্ধতিতে আমরা নির্ণয় করছি বর্তমান মূল্য, তাহলে তো বুঝতেই পারছি বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য থেকে কম হবে। আর ভবিষ্যৎ মূল্য আমরা এটা নির্ণয় করি কোন পদ্ধতিতে মনে আছে, আমরা এটা নির্ণয় করি একটু আগেই আমরা দেখলাম চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে। তার মানে কি, এটা দেখেও আমরা বুঝতে পারছি ভবিষ্যৎ মূল্য সর্বদা বর্তমান মূল্য থেকে বেশি হয়। 7 নম্বর পার্থক্য, পরবর্তী আমাদের পার্থক্যের বিষয়বস্তু হচ্ছে কি নির্ভরশীলতা। হ্যাঁ, ভবিষ্যৎ মূল্য জানা না থাকলে বর্তমান মূল্য নির্ণয় করা যায় না, তার মানে একটা অন্যটার উপর নির্ভরশীল। আবার ঠিক একইভাবে বর্তমান মূল্য যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা কি করতে পারবো না, ভবিষ্যৎ মূল্য এটাও ক্যালকুলেট করতে পারবো না। আমাদের 8 নম্বর বিষয়বস্তু কি আছে, ব্যবহার। শেয়ার, বন্ড ইত্যাদি আর্থিক সম্পদের মূল্য নির্ণয় করতে বর্তমান মূল্যের ধারণা প্রয়োগ করা হয়। এই যে আমরা বর্তমান মূল্য নির্ণয় করা শিখলাম, বর্তমান মূল্য একটা অর্থের বর্তমান মূল্যের যে ধারণা বা কনসেপ্টটা সম্পর্কে আমরা জানলাম, এটার একটা অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ, এটা আমরা প্রয়োগ করি, আমরা এই কনসেপ্টটা কোথায় প্রয়োগ করি, এই যে আর্থিক সম্পদ যেগুলো আছে, শেয়ার, বন্ড, এগুলোর মূল্য নির্ধারণ করতে। হ্যাঁ, এগুলো মূল্যায়ন করতে, মূল্য নির্ধারণ করতে আমরা এই বর্তমান মূল্যের ধারণা প্রয়োগ করি। আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন যখন পড়বো তখন আমরা দেখব যে আমরা এই কনসেপ্ট থেকে, এই কনসেপ্টটা ইউজ করে আমরা এটার মূল্যটা নির্ধারণ করছি। আর আবার দেখো, ভবিষ্যতে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পেতে হলে বর্তমানে কি পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে এটা নির্ণয় করতে হলে ভবিষ্যৎ মূল্যের ধারণার প্রয়োগ করা হয়। ঠিক আছে। আমি কত, মনে মনে করো ভবিষ্যতে তুমি 1 লক্ষ টাকা পেতে চাও, এটা পেতে হলে বর্তমানে কি পরিমাণ অর্থ আমাদের জমা রাখতে হবে ব্যাংকে, সেইটা যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এটাও ভবিষ্যৎ মূল্যের ধারণা প্রয়োগ করতে হয়। আশা করি আমাদের পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো, এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের। তাহলে আমরা এখন আমাদের পরবর্তী বিষয়বস্তুতে যাই। আমরা এখন দেখব, আমরা বিগত ক্লাসে আমরা এতক্ষণ মূলত অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সম্পর্কে দেখলাম। এখন এই অর্থের ভবিষ্যৎ মূল্য বর্তমান এবং বর্তমান মূল্য নির্ণয়ের সময় আমরা একটা নির্দিষ্ট মেয়াদ শেষে দেখেছি, কিন্তু এই সুদের হারটা যদি আমরা এতক্ষণ এর আগের ফর্মুলাগুলোতে দিয়ে দেখেছি বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করতে হয়। হ্যাঁ, কিন্তু যদি এমন হয় কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখব যে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হচ্ছে। হ্যাঁ, যেমন হতে পারে কোনো ব্যাংক মাসিক চক্রবৃদ্ধিতে সুদ দিচ্ছে অথবা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে সুদ দিচ্ছে। এই ধরনের ক্ষেত্রে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করব কিভাবে এবং বর্তমান মূল্য কিভাবে নির্ধারণ করব এটা আমরা দেখব। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ। দেখো, আমাদের এক্ষেত্রে কিন্তু সূত্র সেই আগের সূত্রটাই থাকছে, কিন্তু এক্ষেত্রে কি আমরা একটা এন পাচ্ছি। হ্যাঁ,
হ্যাঁ, ভবিষ্যৎ মূল্য ইকুয়াল টু ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম ইন্টু এন এম। মানে আমাদের যে আগের ফিউচার ভ্যালু সূত্রটা ছিল, ওখানে যে ইন্টারেস্ট রেট ছিল ওটাকে এম দিয়ে ভাগ দেব, এবং মেয়াদ যে ছিল এনটাকে আমরা এম দিয়ে গুণ করব। এখন আমাদের প্রশ্ন হলো এই এমটা কি? এখানে কি আমরা তো জানি পিভি প্রেজেন্ট ভ্যালু তো বর্তমান মূল্য, আই বলতে আমরা সুদের হার বুঝছি, এন মানে মেয়াদ, আর এম এম হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। এই যে সুদটা দেওয়া হচ্ছে, এই সুদটা বছরে কতবার দেওয়া হচ্ছে, ঠিক আছে? মাসিক চক্রবৃদ্ধি হলে সেটা যেটা হয় 12, হ্যাঁ, আবার অর্ধবার্ষিক হলে 2। এখন এই যে এটাই বোঝানো হচ্ছে, এম দ্বারা চক্রবৃদ্ধির সংখ্যা বোঝানো হচ্ছে। এখন আমাদের মনে প্রশ্ন থাকবে যে এই আমাদের প্রশ্নপত্রে বা প্রশ্নপত্রে কোন লেখাটা দেখে আমরা বুঝবো, যে কি লেখা দেখলে আমরা বুঝবো যে কোন ক্ষেত্রে চক্রবৃদ্ধির সংখ্যা কত হবে, ঠিক আছে? তাহলে চলো সেই বিষয়টা আগে দেখে নিই। ফিউচার ভ্যালু মানে তো বুঝতেই পারছো, ভবিষ্যৎ মূল্য। বৃদ্ধির ধরনটা কেমন? যদি এটা বার্ষিক চক্রবৃদ্ধি হয়, আমরা এর আগে যেটা করেছি এম এর মান 1, সেক্ষেত্রে আমরা এর আগে যে ফিউচার ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালুর সংজ্ঞা দিয়ে করেছি, ওটা দিয়ে সূত্র দিয়ে করেছি, ওটা দিয়ে করলেই হবে। অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, অর্ধবার্ষিক মানে কি? বছরে 2 বার, তাই না? বছরের মাঝে একবার, বছরের শেষে একবার। অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণ যদি হয়, তাহলে এম এর মান হবে 2, ঠিক আছে? ত্রৈমাসিক, ত্রৈমাসিক মানে কি? 3 মাস পর পর যদি সুদটা মানে ক্যালকুলেট করে, ঠিক আছে? কোয়ার্টারলি 3 মাস পর পর যদি হয়, তাহলে কতবার হচ্ছে বছরে? হ্যাঁ, 3 মাস পর পর হলে বছরে হচ্ছে 4 বার, 4 বার এই সুদটা ধরা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এম এর মান হবে 4। দ্বিমাসিক, দ্বিমাসিক যদি হয়, তার মানে কি 2 মাস পর পর সুদটা ক্যালকুলেট করা হচ্ছে, সেক্ষেত্রে এম এর মান কত হবে বলতো? বছরে কয়বার সুদটা ক্যালকুলেট করা হচ্ছে? 6 বার, তাহলে এম এর মান হবে 6। মাসিক চক্রবৃদ্ধি, যদি এটা মাসিক চক্রবৃদ্ধি হয়, প্রত্যেক মাসে ক্যালকুলেট করা হয়, তাহলে এম এর মান হবে 12। যদি সাপ্তাহিক হয় 52, দৈনিক হলে 365। তাহলে চলো আমরা একটু আগে যে সূত্রটা দেখলাম, এই সূত্র দিয়ে আমরা এখন একটা অঙ্ক করে ফেলি। ভবিষ্যৎ মূল্য একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে আমরা ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করব, এটা সূত্রটা দেখলাম, এই সূত্র দিয়ে একটা অঙ্ক করি আমরা। একটা উদাহরণ আছে, দেখো। জনাব রহিম 10% সুদে 5,000 টাকা ব্যাংকে জমা রেখেছে। 5 বছর পর তিনি কত টাকা পাবেন যদি সুদ অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, দ্বিমাসিক এবং মাসিক হয়? ঠিক আছে, 5,000 টাকা জমা রেখেছেন 10% সুদে 5 বছর পর, কিন্তু এখানে চক্রবৃদ্ধিকরণটা দেওয়া আছে, অর্ধবার্ষিক হলে কত হবে, ত্রৈমাসিক হলে কত হবে, দ্বিমাসিক বা মাসিক হলে কত হবে। তাহলে চলো আমরা এটা ক্যালকুলেট করে নিই। অর্ধবার্ষিক বৃদ্ধিকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য যখন আমরা নির্ণয় করব, তখন দেখো আমরা বর্তমান মূল্য 5,000 টাকা সে জমা রেখেছে ব্যাংকে, আমরা দেখেছি। সুদের হার আই ইকুয়াল টু 0.10, মেয়াদকাল এন ইকুয়াল টু 5 বছর। চক্রবৃদ্ধির সংখ্যা তাহলে কি হবে? অর্ধবার্ষিক হলে বছরে 2 বার, তাহলে এম এর মান হবে 2। তাহলে আমরা সূত্রটা কি জানি? ভবিষ্যৎ মূল্যের সূত্রটা কি ছিল? ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম ইন্টু এটার পাওয়ার হবে এন এম। তাহলে সূত্রে আমরা মানটা বসিয়ে দেব। তাহলে সূত্রে মান বসিয়ে ক্যালকুলেট করে দেখো তো অ্যান্সারটা কত আসে। হ্যাঁ, অ্যান্সারটা আমরা কত পেলাম? 8,144.47 টাকা। এবার আসো ত্রৈমাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়। এক্ষেত্রে দেখো, এখানে ত্রৈমাসিক মানে 3 মাস পর পর, 3 মাস পর পর যদি দেয়, তাহলে বছরে কতবার সুদটা ধার্য করা হচ্ছে? 4 বার, তাহলে এম এর মান হবে 4। আমাদের অর্থে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে, একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে সূত্রটা ছিল এটা। আমরা সূত্রে মান বসালাম, এখানে এম এর মান বসাবো আমরা কত? 4। মান বসানোর পর একটু ক্যালকুলেট করে দেখো আমরা অ্যান্সারটা কত পাই। হ্যাঁ, আমরা অ্যান্সারটা পেলাম 8,193.08 টাকা। দ্বিমাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কি হবে তাহলে? এম এর মানটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কত হবে? 6 হবে। একইভাবে আমরা আবার ফর্মুলাটা দেখলাম, ফর্মুলায় আমরা মানটা বসালাম, মানটা বসানোর পর আমরা একটু ক্যালকুলেট করে দেখি কত পাই অ্যান্সার। আমরা অ্যান্সার কত পেলাম? 8,209.74। আর মাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কি হবে? মাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে এম ইকুয়াল টু কত হবে? আমরা 12 পাবো। তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটা কি? সূত্রে আমরা আবার লিখলাম, আমরা সূত্রে মান বসালাম, মান বসিয়ে অ্যান্সারটা কত পেলাম? 8,226.55 টাকা।
তাহলে আশা করি বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে যখন আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করাটা বুঝতে পেরেছ, এখন আমরা দেখব বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয়। দেখো, তাহলে বর্তমান মূল্য নির্ণয় করার সূত্রটা কি? ঠিক আগের মতোই সূত্র। এখানে শুধু I ডিভাইডেড বাই M হবে, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস I ডিভাইডেড বাই M, এই টোটালটা পাওয়ার হবে ML। আর এগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা তো আমরা জানি। প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, এফভি দ্বারা ফিউচার ভ্যালু, আই মানে সুদের হার, এন মানে মেয়াদ, এম মানে চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে চলো এটা দিয়ে আমরা একটা উদাহরণ করে একটা অঙ্ক করে ফেলি। জনাব করিমের 5 বছর পর 50,000 টাকা প্রয়োজন। ক ব্যাংক তাকে 12% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অপরদিকে খ ব্যাংক তাকে 10% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। ক অর্থের সময় মূল্য কি? খ বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যৎ মূল্য কেন বেশি হয়? ব্যাখ্যা করো। গ ক ব্যাংকে টাকা জমা রাখলে জনাব রফিককে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে? খেয়াল করো, ক ব্যাংকে এখানে কোনো কিছু উল্লেখ নাই। উল্লেখ না থাকা মানে কি? এটা বার্ষিক চক্রবৃদ্ধি। ঠিক আছে। জনাব করিমের কোন ব্যাংকে অর্থ জমা রাখা উচিত? এটার জন্য সে কি করবে? খ ব্যাংকের অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে যখন সুদ প্রদান করবে, খ ব্যাংকের ক্ষেত্রে সে বর্তমান মূল্যটা নির্ণয় করবে। তারপর দুইটা ব্যাংকের বর্তমান মূল্যের মধ্যে যেটা কম হবে সেই ব্যাংকে সে টাকাটা জমা রাখবে। আমরা এখন গ এবং ঘর সলিউশনটা, অঙ্কটা আমরা করব। তাহলে দেখো, প্রথমে আমাদেরকে কি করতে হবে? ক ব্যাংকেরটা নির্ণয় করতে হবে। ক ব্যাংকের ক্ষেত্রে কি হচ্ছে? কি দেওয়া আছে? ফিউচার ভ্যালু 50,000 টাকা, সুদের হার 12%, 12% বার্ষিক চক্রবৃদ্ধি ছিল, মেয়াদ n equal to 5 বছর। আমাদের বর্তমান মূল্য আমাদেরকে নির্ণয় করতে হবে। বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র কি? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস I এর পাওয়ার n। এক্ষেত্রে চক্রবৃদ্ধি নেই দেখে আমরা এই সূত্রটা লিখলাম। বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে আমরা এই সূত্রটা মানে লিখব। হ্যাঁ, সেক্ষেত্রে দেখো, মানে বার্ষিক যখন বাট্টাকরণ করা হচ্ছে, সুদের হারটা যখন চক্রবৃদ্ধি মানে বার্ষিক চক্রবৃদ্ধিকরণ হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা লিখব। আমরা সূত্রে মান বসালাম, একটু ক্যালকুলেশন করে দেখো অ্যান্সারটা কত পাবে। অ্যান্সারটা আমরা পাবো 28,371.34 টাকা। একইভাবে আমরা খ ব্যাংকের ক্ষেত্রে আমরা এটা নির্ণয় করে ফেলি। খ ব্যাংকের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু 50,000 টাকা। একইভাবে এখানে সুদের হারটা চেঞ্জ আছে, খ ব্যাংকের আই বা সুদের হার 10%, আর চক্রবৃদ্ধির সংখ্যা m equal to 2। বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু কত, এটা আমরা বের করব। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধিকরণের যে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের যে সূত্রটা আছে সেটা আমরা লিখব। হ্যাঁ, I ডিভাইডেড বাই M, আর এটার পাওয়ার হবে mn। সূত্রে আমরা মানটা বসিয়ে দিই। বসিয়ে একটু ক্যালকুলেশন করে দেখো অ্যান্সারটা কত পেলাম। অ্যান্সারটা পেলাম আমরা 30,695.67 টাকা। তাহলে দেখো আমরা এক্ষেত্রে খ ব্যাংকের ক্ষেত্রে কিন্তু বর্তমান মূল্যটা বেশি পেলাম, মানে আমাদেরকে 30,695.67 টাকা জমা রাখতে হবে। আর ওইদিকে ক ব্যাংকে জমা রাখলে তার থেকে কম জমা রাখলেই আমাদের হবে। কিন্তু আমরা কিন্তু 5 বছর পর এই যে জনাব করিম কিন্তু একই টাকা পাচ্ছে। তাহলে তার জন্য কোন ব্যাংকে জমা রাখা উত্তম? ক ব্যাংকে অর্থ জমা রাখা উত্তম। এখানে একটি সৃজনশীল প্রশ্ন আছে, দেখো এটা আমরা একটু সলভ করি। প্রশ্নটি রাজশাহী বোর্ড 2019 সালে এসেছে। মিস্টার শাকিল 10 লক্ষ টাকা চিত্রা ব্যাংকে 10 বছর মেয়াদে জমা রাখার কথা ভাবছেন, যেখানে চক্রবৃদ্ধি সুদের হার 10%। অন্যদিকে মধুবনগঞ্জ ব্যাংক মাসিক চক্রবৃদ্ধিতে 8% সুদ দেওয়ার কথা তাকে জানালো। এখানে সে দেখো, এখানে সে 10 লক্ষ টাকা সে জমা রাখবে আজকে। 10 বছর পর সে 10 বছরের জন্য জমা রাখছে, তাই না? এক্ষেত্রে দুইটা ব্যাংকের কথা উল্লেখ আছে, একটা চিত্রা ব্যাংক, একটা মধুগঞ্জ ব্যাংক। ক নম্বর প্রশ্ন, অর্থের সময় মূল্য কি? খ নম্বর, সুদ ও মুনাফা কি একই অর্থবোধক? ব্যাখ্যা করো। গ মিস্টার শাকিল চিত্রা ব্যাংক থেকে মেয়াদ শেষে কত টাকা পাবেন? তার মানে কি, মেয়াদ শেষে কত টাকা পাবেন সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা কি হবে? এটা আমাদের জন্য হবে ফিউচার ভ্যালু। ঠিক আছে, ফিউচার ভ্যালু আমাদেরকে নির্ণয় করতে হবে। চিত্রা ব্যাংকের ক্ষেত্রে কিন্তু
একাধিকবার চক্রবৃদ্ধিকরণ নেই। হ্যাঁ, এটা আমাদের খেয়াল করতে হবে। আর মিস্টার শাকিল কোন ব্যাংকে জমা রাখবেন? এক্ষেত্রে আমাদের কি করতে হবে? মধুগঞ্জ ব্যাংকের জন্য আমরা ফিউচার ভ্যালুটা নির্ণয় করব মাসিক চক্রবৃদ্ধিতে। তারপর যেটা বেশি হবে ওই ক্ষেত্রে মিস্টার শাকিল জমা রাখবেন। এটা আমরা লিখব। তাহলে চলো গড় অ্যান্সারটা আমরা করি। চিত্রা ব্যাংক থেকে মেয়াদ শেষে কত টাকা পাবে এটা নির্ণয় করার জন্য আমরা ফিউচার ভ্যালুটা নির্ণয় করব। বর্তমান মূল্য কত আছে? সে 10 লক্ষ টাকা জমা রাখবে। আচ্ছা, আয়ের মান 10%, মেয়াদ n = 10 বছর, আর ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু ইকুয়াল টু কত? ভবিষ্যৎ মূল্যের ফর্মুলাটা কি আছে? ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আয়ের পাওয়ার n। আমরা এখন কি আমার সূত্রে মানটা বসালাম, এটা তো আমরা বুঝতেই পারছি। মানটা বসানোর পর আমরা একটু ক্যালকুলেশন করে দেখি অ্যান্সারটা কত আসে। অ্যান্সারটা এসেছে 25,93,742.46 টাকা। আমরা এখন কি করব? মধুগঞ্জ ব্যাংকেরটা নির্ণয় করে দেখি কত আসে আমাদের কাছে। মধুগঞ্জ ব্যাংকের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ। বর্তমান মূল্য আমাদের দেওয়া আছে। সুদের হার আয় ইকুয়াল টু 8%, যেটাকে আমরা পয়েন্টে নিয়ে আসবো। আমরা এখানে পয়েন্টে নিয়ে আসবো 0.08। মেয়াদকাল কত আছে এক্ষেত্রে? দেখো তো 10 বছর। হ্যাঁ, পার্থক্য কি? এখানে চক্রবৃদ্ধির সংখ্যা আছে, মাসিক চক্রবৃদ্ধি। তাহলে এম এর মান কত হবে? 12। আর সূত্রটা কি হবে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের? আয়কে আমরা এম দ্বারা ভাগ দেব এবং পাওয়ারটা হবে এনএম লিখবো। ঠিক আছে? এক্ষেত্রে দেখো 10 লক্ষ টাকা আমরা প্রেজেন্ট ভ্যালু লিখলাম। 1 প্লাস আয়ের মান এবং এম এর মানটা আমরা বসালাম, পাওয়ারটা বসালাম। ক্যালকুলেশন করে দেখো আমরা অ্যান্সার কত পেয়েছি? 22,19,640.235 টাকা। ঠিক আছে? তাহলে দেখো দুইটার মধ্যে কোন ব্যাংক তাকে বেশি টাকা দেবে? হ্যাঁ, যেই ব্যাংক বেশি টাকা দেবে সেই ব্যাংকে সে টাকা রাখাটা তার জন্য যুক্তিযুক্ত, এরকম কমেন্টে আমরা লিখবো। মিস্টার শাকিল মেয়াদ শেষে চিত্রা ব্যাংক থেকে বেশি টাকা পাবে, ঠিক আছে, মধুগঞ্জ ব্যাংকের থেকে। তাহলে কি হচ্ছে? তার জন্য চিত্রা ব্যাংকে টাকা রাখাটা বেশি যুক্তিযুক্ত। আশা করি আমাদের আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা যে বিষয়গুলো দেখলাম, এখন আজকের হোমওয়ার্কটা একটু নোট ডাউন করে নাও। এটা একটা সৃজনশীল প্রশ্ন আছে যেটা দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছে। জনাব সোহেল রানা 10 বছরের জন্য 5 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। গড়াই ব্যাংক তাকে 9% চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয়। অপরদিকে করতোয়া ব্যাংক তাকে 8% ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের অঙ্গীকার করে। বার্ষিকী কি? এটা আমরা পড়ি নাই, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। খ নাম্বার, বাট আমাদের এটা দেওয়া হয়েছে মূলত আমাদের গ এবং ঘর অ্যান্সার করার জন্য। আচ্ছা, খ নাম্বার, কার্যকরী সুদের হার কখন নির্ণয় করতে হয়? হ্যাঁ, কিন্তু এই দুটা আমরা আমাদের পরবর্তী টপিক রিলেটেড, যেহেতু এটা বোর্ড প্রশ্ন থেকে আমি হোমওয়ার্ক দিয়েছি, গ এবং ঘটা হোমওয়ার্কের জন্য থাকবে। গড়াই ব্যাংক থেকে 10 বছর পর কত টাকা পাওয়া যাবে এটা নির্ণয় করতে হবে, এবং কোন ব্যাংকে টাকা রাখলে জনাব সোহেল রানা বেশি লাভবান হবে। তাহলে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।